নমস্কার। আজ আমরা পশ্চিম হিমালয় নিয়ে একটু গভীরে আলোচনা করব। আমাদের সবার মনেই হিমালয়ের একটা বিশাল অখণ্ড ছবি ভাসে। হুম একটা মনোলিথিক স্ট্রাকচার। একদম। কিন্তু ব্যাপারটা হলো এই সুবিশাল পর্বতশ্রেণীর পশ্চিম অংশটা, ধরুন জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড পর্যন্ত, কয়েকশো কিলোমিটারের মধ্যেই চরিত্রটা কেমন বদলে ফেলে। ঠিক। একদিকে যেমন ভয়ঙ্কর সুন্দর রুক্ষতা, অন্যদিকে তেমনি সাজানো গোছানো উপত্যকা। প্রশ্নটা হলো কেন একই পর্বতশ্রেণীর অংশ হয়েও এদের মধ্যে এত তফাৎ কেন? দারুণ একটা প্রশ্ন। আমাদের হাতে থাকা একটি ভূগোল বিষয়ক পাঠ্যকে ভিত্তি করে আজ আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। পশ্চিম হিমালয়ের তিনটি প্রধান চরিত্র, কাশ্মীর, হিমাচল আর কুমায়ুন। আর উত্তরটাও কিন্তু খুব মজার। এটাকে অনেকটা একই পরিবারের ৩ ভাই বোনের মতো ভাবা যেতে পারে। ও, ইন্টারেস্টিং। হ্যাঁ, জিনগতভাবে এক, কিন্তু প্রত্যেকের চরিত্র, স্বভাব, শক্তি সব একেবারে আলাদা। এই বিশাল পশ্চিম হিমালয়কে বুঝতে হলে এর প্রত্যেকটা অংশকে আলাদা করে চিনতে হবে। আচ্ছা। আমরা শুরু করব সবচেয়ে নাটকীয় আর চরম চরিত্রটা দিয়ে, কাশ্মীর হিমালয়। তারপর দেখব তার তুলনায় অনেক শান্ত আর সুশৃঙ্খল হিমাচলকে। আর সবশেষে আর সবশেষে পৌঁছাবো কুমায়ুন হিমালয়, যা এক কথায় ভারতের জল আর আধ্যাত্মিকতার উৎস। এই তুলনামূলক আলোচনাটাই আমাদের সামনে পুরো ছবিটা স্পষ্ট করে তুলবে। তাহলে চলুন সবচেয়ে নাটকীয় চরিত্র কাশ্মীর দিয়েই শুরু করা যাক। কাশ্মীর বললেই তো আমাদের চোখে ভাসে ডাল লেকের শিকারার দৃশ্য বা আপেল বাগানের ছবি। ঠিক, কিন্তু ভূগোলের বইটা বলছে এই শান্ত সৌন্দর্যের আড়ালে এক চরম ভূপ্রকৃতি লুকিয়ে আছে। একদম। কাশ্মীর উপত্যকার এই যে মোহময়ীর রূপ, এর পেছনের মূল কারণটাই হল এর ভৌগোলিক বিচ্ছিন্নতা। পীরপঞ্জাল পর্বতশ্রেণী একটা বিশাল প্রাকৃতিক প্রাচীরের মতো। একটা দেয়ালের মতো। হ্যাঁ, ঠিক তাই। একটা দেয়ালের মতো কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশ থেকে প্রায় আলাদা করে রেখেছে। আর মজার বিষয় হল এই প্রাচীরটা তৈরি হয়েছে মূলত বেলে পাথর আর শেলের মতো নরম শিলা দিয়ে। ও, নরম শিলা? হ্যাঁ, এ দুটো বড় প্রভাব আছে। এক, এই নরম শিলাগুলো খুব সহজে ক্ষয় পেয়ে উর্বর মাটি তৈরি করেছে, যা কাশ্মীরকে আপেল বা জাফরান চাষের জন্য স্বর্গরাজ্য বানিয়েছে। আচ্ছা, এটা তো গেল ভালো দিকটা। আর দ্বিতীয় প্রভাবটা কি? নিশ্চয়ই ততটা ইতিবাচক নয়। ঠিক ধরেছেন। নরম শিলা হওয়ার কারণে এই অঞ্চলে ধসের প্রবণতা সাংঘাতিক বেশি। ওহ, তাই তো। বর্ষা বা শীতে প্রায়ই রাস্তা বন্ধ হয়ে যায়, যা এই বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তোলে। উপত্যকায় ঢোকা বা বেরোনোর জন্য প্রধান পথ বলতে গেলে দুটোই, বানিহাল আর পীরপুঞ্জাল গিরিপথ। এই দুটো পথ বন্ধ হয়ে গেলে তো উপত্যকাটা যেন একটা প্রাকৃতিক কারাগারে পরিণত হয়। সুতরাং যে বিচ্ছিন্নতা কাশ্মীরকে তার অনন্য সৌন্দর্য দিয়েছে, সেই বিচ্ছিন্নতায় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জও। তার মানে ভূগোলের একটা ছোট তথ্য, পাহাড়টা কি শিলা দিয়ে তৈরি, সেটাই একটা পুরো অঞ্চলের অর্থনীতি আর জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে। এটা তো গেল উপত্যকার কথা। কিন্তু কাশ্মীর হিমালয় তো শুধু উপত্যকা নয়, এর উত্তরে তো দানবাকৃতি সব পর্বতশৃঙ্গ। অবশ্যই, সিন্ধু উপত্যকার ওপারে কারাকোরাম পর্বতশ্রেণীতেই রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা K2। K2। উচ্চতা ৮৬১১ মিটার, ভাবা যায়। এছাড়াও গ্যাসের ব্রুম আই, ব্রড পিকের মতো ৮০০০ মিটারের বেশি উঁচু আরও অনেক শৃঙ্গ আছে। আর হিমবাহ, সিয়াচেনের কথা বলছিলেন। হ্যাঁ, হিমবাহর কথা যদি বলি তাহলে এখানেই আছে সিয়াচেন। প্রায় ৭৬ কিলোমিটার লম্বা এই বরফের নদীটা। ৭৬ কিলোমিটার? বলেন কি? এটা তো প্রায় ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার দূরত্বের সমান। একদম। একটা বরফের নদী এতটা লম্বা হতে পারে, এটা কল্পনা করাও কঠিন। আর এই বিশাল হিমবাহগুলোই কিন্তু ডাল, উলার, আঞ্চারের মতো মিষ্টি জলের হ্রদগুলো জন্ম দিয়েছে। ও আচ্ছা, মানে হিমবাহ গলে? হ্যাঁ, বরফ যুগের শেষে হিমবাহ গলে যাওয়ার সময় এই বিশাল হ্রদগুলো তৈরি হয়েছিল। একদিকে যেমন আকাশ ছোঁয়া শৃঙ্গ, অন্যদিকে হিমবাহ সৃষ্ট শান্ত হ্রদ। এই চরম বৈপরীত্যই কাশ্মীর হিমালয়ের আসল পরিচয়। আর লাদাখ? আর এই সবকিছুর মাঝখানে রয়েছে লাদাখের শীতল মরুভূমি, যা ভারতের সর্বোচ্চ মালভূমি। এখানকার জজিলার মতো গিরিপথগুলো এক একটা অ্যাডভেঞ্চারের সমান। বেশ, তাহলে কাশ্মীর হিমালয়ের ছবিটা দাঁড়ালো চরম উচ্চতা, চরম বিচ্ছিন্নতা আর চরম বৈপরীত্যের এক ভূমি। এখানকার প্রকৃতি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে অভিশাপ। ঠিক।
এবার কাশ্মীরের এই রুক্ষ নাটকীয় পরিবেশ থেকে যদি আমরা একটু দক্ষিণ পূর্বে হিমাচলের দিকে এগোই, ছবিটা নাকি অনেকটাই পাল্টে যায়। এখানকার সবকিছু নাকি অনেক বেশি সাজানো গোছানো। একদম। হিমাচল বা পাঞ্জাব হিমালয়ে ঢুকলে মনে হবে যেন কোনো শিল্পী খুব যত্ন করে সবকিছু স্তরে স্তরে সাজিয়ে রেখেছে। স্তরে স্তরে। হ্যাঁ, কাশ্মীরের মতো এলোমেলো চরম ভাবটা এখানে নেই। এখানে পর্বতশ্রেণীগুলো প্রায় সমান্তরালভাবে উত্তর থেকে দক্ষিণে বিন্যস্ত। এটাকে একটা 3 স্তরীয় কেকের সাথে তুলনা করা যেতে পারে। 3 স্তরীয় কেক, এটা তো বেশ আকর্ষণীয় তুলনা। স্তরগুলো ঠিক কী রকম? সবচেয়ে ওপরের স্তর বা টপ লেয়ারটা হলো হিমাদ্রি বা উচ্চ হিমালয়। হিমাদ্রি মানে হিমের ঘর। ঠিক ধরেছেন। হিমাদ্রি নামের মধ্যেই এর পরিচয় আছে। এখানকার চূড়াগুলো ৫,০০০-৬,০০০ মিটার উঁচু আর সারা বছর বরফে ঢাকা থাকে। এই স্তরটা উত্তর থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসকে আটকে দিয়ে ভারতের বাকি অংশকে রক্ষা করে। বেশ, তাহলে কেকের মাঝের স্তরটা, ওটাই কি আসল? মাঝের স্তরটাই হলো আসল আকর্ষণ। এটা মধ্য হিমালয়, যেখানে ধোলাধর, পীরপাঞ্জাল, নাগটিব্বার মতো পর্বতশ্রেণীগুলো রয়েছে। আর এই পর্বতশ্রেণীগুলোর মাঝেই লুকিয়ে আছে কুলু কাংড়া। একদম কুলু, কাংড়া, লাহুল, স্পিতির মতো বিখ্যাত উপত্যকাগুলো। এই উপত্যকাগুলো উঁচু হিমাদ্রি আর নিচু শিবালিকের মধ্যে সুরক্ষিত থাকে বলে এখানকার আবহাওয়া মনোরম। তাই পর্যটন, চাষাবাদ, জনবসতি সবকিছুর কেন্দ্রবিন্দু এই মাঝের স্তরটাই। তার মানে এই স্তরবিন্যাসের জন্যই কুলু বা কাংড়ার মতো জায়গাগুলো এত জনপ্রিয়। তাহলে কেকের সবচেয়ে নিচের স্তর বা বেস লেয়ারটা কি? সবচেয়ে দক্ষিণে থাকা সবচেয়ে কম উঁচু স্তরটাই হল শিবালিক পর্বতশ্রেণী। এর গড় উচ্চতা মাত্র ৬০০ থেকে ১৫০০ মিটার। এটা হিমালয়ের সবচেয়ে নবীন অংশ আর কি। ও, সবচেয়ে নতুন। হ্যাঁ, এখানকার পাহাড়গুলো ততটা উঁচু না হওয়ায় চাষাবাদ আর ঘন জনবসতির জন্য জায়গাটা খুব উপযুক্ত। সুতরাং হিমালয়ের এই যে সুবিন্যস্ত কাঠামো, এটাই এই অঞ্চলকে কাশ্মীরের থেকে একেবারে আলাদা করে দিয়েছে। এখানে প্রকৃতির সাথে মানুষের সহ অবস্থানটা অনেক বেশি সহজ। বোঝা গেল। কাশ্মীরের রুক্ষতার পর হিমাচলের এই শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্য একটা অন্যরকম অনুভূতি দেয়। আমরা তাহলে দুটো চরিত্র দেখলাম, কাশ্মীরের নাটকীয়তা আর হিমাচলের শৃঙ্খলা। হুম আমাদের সফরের শেষ গন্তব্য উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়। এখানকার পরিচয়টা কি? এর চরিত্রটা কেমন? কুমায়ুন হিমালয়ের পরিচয় হল জল আর আধ্যাত্মিকতা। যদি কাশ্মীর হয় চূড়ার দেশ আর হিমাচল উপত্যকার দেশ, তাহলে কুমায়ুন হল নদীর উৎসের দেশ। নদীর উৎস? হ্যাঁ, ভারতের সবচেয়ে পবিত্র দুটো নদী, গঙ্গা আর যমুনার জন্ম এখানে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা আর যমুনোত্রী হিমবাহ থেকে যমুনার উৎপত্তি। এই নদীগুলো শুধু জলের উৎস নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস আর জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। তার মানে কুমায়ুন হিমালয়ের গুরুত্ব শুধু ভৌগোলিক নয়, এর একটা বিশাল সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। নন্দা দেবী, কেদারনাথের মতো পবিত্র শৃঙ্গগুলো তো এখানে। ঠিক তাই। নন্দা দেবী মানে ৮,১১৬ মিটার এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, আর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বটে যদি কেটুকে ধরা হয়। আচ্ছা। এছাড়াও কেদারনাথ, কামেট, ত্রিশূনের মতো শৃঙ্গগুলো শুধু উঁচু নয়, তীর্থক্ষেত্র হিসাবেও পরিচিত। তবে কুমায়ুনের আরও একটা খুব আকর্ষণীয় ভৌগোলিক বৈশিষ্ট্য আছে যা আর কোথাও সেভাবে দেখা যায় না। কি সেটা? সেটা হলো দুন। হ্যাঁ, দেরাদুন নামটা তো খুব পরিচিত, কিন্তু এই দুন জিনিসটা আসলে কি সেটা নিয়ে আবার বেশ কৌতূহল আছে। দুন হল একটা বিশেষ ধরনের উপত্যকা। মধ্য হিমালয় আর শিবালিক পর্বত শ্রেণীর মাঝখানে কিছু লম্বা, চওড়া আর প্রায় সমতল উপত্যকা তৈরি হয়েছে। সমতল? পাহাড়ের মাঝে? হ্যাঁ, প্রায় সমতল, অনেকটা চ্যাপ্টা বাটির মতো দেখতে। এই সমতল ভূমির কারণে দেরাদুনের মতো বড় শহর এখানে গড়ে উঠতে পেরেছে। এগুলো আসলে প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া সুরক্ষিত উপত্যকা, যা চাষাবাদ আর বসবাসের জন্য আদর্শ। দারুণ ব্যাপার তো। দেরাদুন ছাড়াও আরও আছে? আছে তো, কোটা, পাটালি, চৌখাম্বার মতো আরও অনেক দুন এই অঞ্চলে আছে। তার মানে পাহাড় নিজেই যেন মানুষের বসবাসের জন্য সমতল জায়গা তৈরি করে দিয়েছে। আর এখানকার হ্রদগুলোও তো খুব বিখ্যাত, নৈনিতাল, ভীমতাল। হ্যাঁ, কুমায়ুনকে অনেকে ভারতের লেক ডিস্ট্রিক্টও বলে থাকেন।
নৈনিতাল, ভীমতাল, সাততালের মতো অসংখ্য সুন্দর হ্রদ এই অঞ্চলের সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে গেছে। হুম। সুতরাং কুমায়ুনের পরিচয় হল পবিত্র শৃঙ্গ, জীবনদায়ী নদীর উৎস আর দুনের মতো বিশেষ উপত্যকা। অসাধারণ একটা সফর হলো। তাহলে যদি আমরা সবটা এক জায়গায় এনে তিনটি অঞ্চলের মূল পার্থক্যগুলো আরেকবার বুঝে নিই, যেন প্রত্যেকের একটা করে ট্যাগলাইন দেওয়া যায়। অবশ্যই, সংক্ষেপে বললে কাশ্মীর হিমালয় হল চরম বৈপরীত্যের দেশ। চরম বৈপরীত্য। হ্যাঁ, এখানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু আর দীর্ঘতম হিমবাহ সিয়াচেন যেমন আছে, তেমনই আছে নরম শিলায় তৈরি বিচ্ছিন্ন কিন্তু উর্বর কাশ্মীর উপত্যকা। আর হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় হল সুবিন্যস্ত প্রকৃতির দেশ। সুবিন্যস্ত। এখানকার 3 স্তরীয় পর্বতশ্রেণী হিমাদ্রি, মধ্য হিমালয় আর শিবালিক একটা শৃঙ্খলাবদ্ধ কাঠামো তৈরি করেছে, যার মাঝে কুলু, কাংড়ার মতো সুন্দর উপত্যকাগুলো পর্যটন আর বসবাসের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। এবং সবশেষে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় হল জল ও আধ্যাত্মিকতার উৎস। গঙ্গা, যমুনার মতো জীবনদায়ী নদীর জন্মস্থান, নন্দাদেবী, কেদারনাথের মতো পবিত্র শৃঙ্গের ঠিকানা আর দুনের মতো অন্যতম ভৌগোলিক বৈশিষ্ট্য, এই সব মিলিয়েই কুমায়ুনের পরিচয়। দারুণ। আজ আমরা দেখলাম পশ্চিম হিমালয় শুধু একটা পাথরের স্তূপ নয়, বরং তিনটি স্বতন্ত্র চরিত্র নিয়ে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সত্তা। একদম, দুর্বলতা আছে। এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোই যে তাদের সংস্কৃতি আর জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করেছে সেটা বোঝাটা সত্যি খুব আকর্ষণীয়। আমরা দেখলাম এই 3টি অঞ্চল ভৌগোলিকভাবে পাশাপাশি থাকলেও তাদের মধ্যে কত পার্থক্য। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আমরা সবাই জলবায়ু পরিবর্তনের কথা জানি এবং এর প্রভাব নিয়ে চিন্তিত। এখন ভাবুন তো, এই পরিবর্তন পশ্চিম হিমালয়ের এই 3টি ভিন্ন চরিত্রের অঞ্চলের উপর কিভাবে আলাদা আলাদা প্রভাব ফেলবে। এটা তো ভাবার মতো বিষয়। একদিকে কাশ্মীরে রয়েছে সিয়াচেনের মতো বিশাল হিমবাহ, যা দ্রুত গলছে। অন্যদিকে কুমায়ুন হল গঙ্গা যমুনার উৎস, যা কোটি কোটি মানুষের জলের চাহিদা মেটায়। আর হিমাচলের অর্থনীতি তো পর্যটনের উপর নির্ভরশীল। ঠিক তাই, যা আবহাওয়ার চরম পরিবর্তনের কারণে সংকটে পড়তে পারে। এই 3টি অঞ্চলের ভবিষ্যৎ একে অপরের সাথে কিভাবে জড়িত এবং তাদের সংকট কিভাবে আমাদের সবার জীবনে প্রভাব ফেলতে পারে, এই চিন্তাটা হয়তো আমাদের এই ভৌগোলিক আলোচনাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে।